ইউনূস মহাজন নাকি আবারও যাব বলে রব তুলেছেন। এবার তিনি তারিখ বেঁধে দিয়েছেন, শোনা যাচ্ছে 30শে নভেম্বরের মধ্যে যদি তার জুলাই সন্ত্রাসের সঙ্গী রাজনৈতিক দলগুলো একমত না হয় তাহলে তিনি চলে যাবার জন্য হুমকি দিয়েছেন। কিন্তু বিষয়টি এত সরল নয়। এবার বোধহয় তার সবচেয়ে বড় সঙ্গী সেনাবাহিনীও ইউনূস মহাজনকে বলেছে যে ইনাফ ইজ ইনাফ। চলুন বিস্তারিত জানা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত মে মাসে একবার হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটি জানিয়ে দিয়েছিলেন তার উপদেষ্টা পরিষদে। সেদিন রাতে ইউনূস সরকারের সঙ্গী রাজনৈতিক দলগুলোকে ডেকে যমুনায় কমলার জুস খাইয়ে তাদেরকে দিয়েই ইউনূসের মান ভাঙানোর ব্যবস্থা করা হয়েছিল। এটা প্রায়ই হয়, ডক্টর ইউনূস লালু ভুলু কালু বলে ডাক দেন আর রাজনৈতিক দলগুলো সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তারপরে তারা আরো জোরসে আওয়ামী লীগ দমনের শপথ নিয়ে বেরিয়ে আসেন। দুর্মুখেরা বলে থাকেন যে নাটকটি ইউনূস নিজেই সাজিয়েছিলেন, মানে সেই মে মাসের নাটকটি, এবং সে যাত্রায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামও ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কলাম লিখে বলেছিলেন যেও না সাথী, মানে আপনি যাবেন না ডক্টর ইউনূস। কিন্তু তারপর বুড়িগঙ্গায় ভেসেছে আরো অনেক লাশ, সারা দেশের নদীগুলোতে মাছের চেয়ে মানুষের লাশ ভেসেছে বেশি, এমনকি ঢাকার বুকে হাতির ঝিলে পর্যন্ত লাশের পর লাশ ভেসে উঠেছে। ইউনূস তবু আছে, কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা। হঠাৎই সেনাপ্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনূসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন। আপনারা ভাবতে পারেন হাওয়া থেকে পাওয়া এই খবর সত্য নয়, খবর হিসেবে এই দাবি উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে যে 30শে নভেম্বরের পর ইউনূস মহাজন নিজেই নাকি চলে যাওয়ার সিদ্ধান্ত দিতে চাইছেন। ইউনূস ভাই বলে সম্বোধন করা এক উপদেষ্টা এই তথ্য চাউরও করেছেন তার ঘনিষ্ঠ জনদের কাছে। তবে ইউনূস যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে তার 10,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, গ্রামীণের শেয়ার ইত্যাদি সম্পদ নিরাপদে বাইরে নেওয়ার নিশ্চয়তার সঙ্গে তার সেফ এক্সিট নিশ্চিত করাটাই তার মূল লক্ষ্য বলে জানা গেছে। হঠাৎ ইউনূস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন, এই প্রশ্ন আমারও মনে এসেছে। আমার বিশ্লেষণ বলছে এর পিছনে 3টি প্রধান কারণ থাকতে পারে। এক হচ্ছে 2024 সালের জুলাই সন্ত্রাসের সময় জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে বশ করা গেলেও এখন সেনাপ্রধান এবং জেনারেলরা বেঁকে বসেছেন। সেনাপ্রধানের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি ইউনূস মানেননি, ফলে সেনাপ্রধানের সেই বক্তব্য, মনে করুন ইনাফ ইজ ইনাফ, এখন সেনাবাহিনী বাস্তবায়ন করতে চাইছে ইউনূসকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেওয়ার মাধ্যমে। 1 নাম্বার। 2 হলো বিদেশি শক্তি। বিদেশি শক্তি যারা এতদিন ইউনূসকে ক্ষমতা, অস্ত্র, অর্থ দিয়েছে তারা বুঝতে পেরেছে যে ইউনূসকে দিয়ে এর বেশি আর কিছু করানো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হলো ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে, যার দায় বিদেশিরা নিতে চাইছে না। বিশেষ করে তুলসী গ্যাবার্ডের সরকার পরিবর্তনে আমেরিকা আর কাজ করবে না ধরনের বক্তব্যের পর আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ইউনূসের পাশ থেকে সরে যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী 3 বার তারিখ দিয়ে ঠিক করেও বাংলাদেশ সফর বাতিল করেছেন, আর ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ নেই। এমনকি ইউনূসের ঘনিষ্ঠ মিত্র IMF পর্যন্ত বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণ ছাড় করতে নারাজি দিয়েছে। এমত অবস্থায় ইউনূসের মতো ধুরন্ধর ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রয়োজন নেই, তার মানে কেটে পড়ার সময় এসেছে। আর 3 নাম্বার হচ্ছে ইউনূস ভেবেছিলেন যে তার লালু ভুলু কালু মানে জামায়াত, বিএনপি, এনসিপি যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তিনি নিরাপদে ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন। কিন্তু জামায়াত বিএনপির মধ্যে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের এখন এমন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে ইউনূসের পক্ষে। রইল বাকি এনসিপি। ইউনূসের রাজনৈতিক সন্তানদের নিয়ে এই কিংস পার্টি এখন আর কোনো শক্তি নয়, একটি দায়, একটি লায়াবিলিটি এবং বকেয়া রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে এই এনসিপি। এমত অবস্থায় ইউনূসের প্রস্থান না করে উপায় কি বলুন? 89 বছর বয়সে এসে ইউনূস একটি রাজনৈতিক বাজি ধরেছিলেন কেবলমাত্র নিজের জেল যাওয়া ঠেকাতে। এখন তার ভাগ্যে হয় জেল, না হয় বিদেশের নির্বাসন এবং সেখানেই হয়তো তার মৃত্যু। এটা ছাড়া আর কোনো পথ
খোলা আছে বলে তার ঘনিষ্ঠ সহচরী লামিয়া মোর্শেদও হয়তো বিশ্বাস করেন না। আর আমি তো আসলেই ঘোরতর সন্দিহান। বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার রূপান্তর সবসময় জটিল। 2024 সালের জুলাইয়ের অস্থিরতা থেকে শুরু করে চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে যে অনিশ্চয়তা চলেছে তা এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন সূত্রের মধ্যে অন্তর্বর্তী সরকারের ভেতরেও মতভেদ বেড়েছে, বিশেষত নির্বাচনী সময়সীমা, সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে। বিশ্লেষকদের একাংশ মনে করে ইউনূসের অবস্থান এখন এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে আন্তর্জাতিক সহযোগীদের প্রত্যাশা, অন্যদিকে দেশের বাস্তব রাজনীতির টানাপোড়েন, এই দুই চাপের মাঝখানে তার অবস্থান ক্রমেই অস্থির হয়ে উঠেছে। সামরিক সূত্র ঘেঁষা পর্যবেক্ষকরা বলছেন, সেনাবাহিনী শুরু থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে ছিল, কিন্তু সেই প্রক্রিয়া যত বিলম্বিত হচ্ছে ততই হতাশা এবং অনিশ্চয়তা বাড়ছে। শীর্ষ নেতৃত্ব এখন চায় রাজনৈতিক কাঠামো স্পষ্ট হোক, অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত রাখা হোক এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। অন্যদিকে ইউনূস শিবিরের কিছু উপদেষ্টা আরো সময় চাইছেন নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য। এই মতভেদই এখন অন্তর্বর্তী সরকারের ভিতরে নতুন সংকট তৈরি করেছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সামরিক নেতৃত্বের ধৈর্য ফুরিয়ে আসছে আর ইউনূস হয়তো তা ভালোভাবেই বুঝতে পারছেন। ইতিমধ্যে প্রতিদিনই সন্ধ্যায় গুজব ছড়িয়ে পড়ছে ঢাকার বাতাসে যে জেনারেল ওয়াকার সাহেব যমুনায় গেছেন। কেন যমুনায় গেছেন তা নিয়ে কোনো কথা নেই। এরকম গুজব ছড়াতে ছড়াতে একদিন সেই রাখাল বালকের গল্পের মতো গুজবটি সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিদেশি শক্তির অবস্থান নিয়ে নানান বিশ্লেষণ চলছে। কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে পশ্চিমা সমর্থক দেশগুলো ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান প্রক্রিয়া থেকে দূরে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক স্পষ্ট করে বলেছেন তাদের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা, ব্যক্তি নয়। ইউরোপের পক্ষ থেকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়ে দ্বিধা প্রকাশ করা হচ্ছে। এই বার্তাগুলো অন্তর্বর্তী প্রশাসনের ভেতরে স্পষ্টভাবে পৌঁছে গেছে। ফলে ইউনূসের চারপাশে তৈরি আন্তর্জাতিক সমর্থনের বলয়টা কিছুটা আলগা হয়ে পড়েছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এর মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের লকডাউন। দেশের রাজনীতিতে যেসব দল ইউনূস সরকারের সহযোগী হিসেবে ছিল তাদের মধ্যে মতভেদ, ক্ষমতার হিস্সা বুঝে নেওয়া দেখা দিয়েছে বিরাট গন্ডগোল। বিএনপি এবং জামায়াত ঘনিষ্ঠ অংশগুলো ভবিষ্যৎ ক্ষমতার ভাগ প্রভাব ধরে রাখার জন্য কৌশল নিয়ে ব্যস্ত। অন্যদিকে ইউনূসের হাতে গড়া এনসিপি নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। ইউনূস শুরুতে ভেবেছিলেন এই মিত্র জোটটাই তাদের নিরাপত্তা এবং স্থায়িত্বের গ্যারান্টি হবে, কিন্তু এখন এই দলগুলোর আভ্যন্তরীণ বিভাজন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্ব সংকট পরিস্থিতিকে আরো দুর্বল করে তুলছে। রাজনীতির অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা বলছেন কিছু পুরনো চিন্তাবিদ এবং নেটওয়ার্ক, যাদের মধ্যে ফরহাদ মাজহার বা প্রবাসে থাকা কিছু ইউটিউবার, এখন সক্রিয়ভাবে রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন ইউনূসের পক্ষে। তাদের লক্ষ্য একটি নতুন মতাদর্শিক প্ল্যাটফর্ম গঠন করা, যা বিএনপি এবং অন্যান্য অংশের সঙ্গে ভবিষ্যতে সমন্বয়ের পথ হয়তো খুলে দিতে পারে বা একটা কিছু হতে পারে আর কি। এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে ক্ষমতার ভারসাম্য নীরবে বদলাচ্ছে। এনসিপি এখন আর ইউনূসের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, এমন ধারণাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। সবকিছু মিলিয়ে দেখা যায় ইউনূস এখন এক এমন পরিস্থিতিতে যেখানে তাকে একসঙ্গে তিনটি ফ্রন্ট সামলাতে হচ্ছে: সেনাবাহিনীর ক্রমবর্ধমান চাপ এবং দ্রুত নির্বাচন দাবি, আন্তর্জাতিক সহযোগীদের নীরবে সরে যাওয়া এবং রাজনৈতিক মিত্রদের ভেতরে দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা, যে কথা আমি শুরুতে বলেছি। এই তিন ফ্রন্টেই তার অবস্থান দুর্বল হচ্ছে। ফলে সেফ এক্সিট ধারণাটি এখন কেবল গুজব নয়, বাস্তব হিসেবেও আলোচনায় এসেছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোনা যাচ্ছে ইউনূস এখন নিজের ভবিষ্যৎ অবস্থান এবং আর্থিক নিরাপত্তা নিয়েও চিন্তিত। এত টাকা উনি কোথায় রেখে যাবেন, কি করবেন? অন্তর্বর্তী সরকারের সাফল্য যদি প্রত্যাশিত না হয় তবে তার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সম্পদ, বিশেষ করে বিদেশি অংশীদারদের সাথে সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে। এই কারণেই তার আশেপাশের কিছু উপদেষ্টা নিরাপদ প্রস্থানকেই যৌক্তিক সমাধান হিসেবে ভাবছেন। এতক্ষণ যে কারণগুলো বললাম, ইউনূসের এবার চলে যাওয়ার পেছনে বা 30শে নভেম্বর যে একটা তারিখ ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণার পেছনের কারণ হিসেবে কি আপনার এগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয়? মনে না হলে আরেকটি ছোট্ট তথ্য দিয়ে আজকে শেষ করি। আপনারা তো এই তথ্য শুনে থাকবেন যে ইউনূস এবং তার উপদেষ্টারা ইতিমধ্যেই দিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কেউ কেউ যে করতে পারেননি তা তো নয়, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে তাদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। তারা এমনকি প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাবেক সেনা কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছেন। সফলও হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু শেখ হাসিনার সিগন্যাল ছাড়া এসব যোগাযোগের যে কোনো মানে নেই বা ফায়দা নেই, সে কথাও এই যোগাযোগকারীরা জানেন। মোট কথা, 30শে নভেম্বরের পর পরিস্থিতি সামলাতে না পারলে ইউনূস মহাজন না থাকার যে কথা তিনি তাকে ইউনূস ভাই ডাকা উপদেষ্টার কাছে বলেছেন, সেটাকে
মিথ্যা ভাবতে পারেন আপনি, আপনার সে অধিকার আছে, কিন্তু এই মুহূর্তে এই সত্যটুকু আপনাদের জানাবো বলেই আজকের ভিডিওটি এত লম্বা হলো। 30শে নভেম্বর তো বেশি দূরে নেই, দেখা যাক কি হয়। আমিও আপনাদেরকে জানালাম যেটুকু জেনেছি তাই। ভালো থাকবেন সবাই।